নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আগের দিন আমি যে ভিডিওটি পোস্ট করেছিলাম, ব্যাঙ্গালোরের আমার ছোট্ট বোন সুস্মিতা সরকারের বলা একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে একটু ফ্ল্যাশব্যাকে আপনাদের নিয়ে যাই। সেটা হচ্ছে যে সুস্মিতা যখন একটা ব্যাংকে চাকরি বাকরি করতো, সেখানে ওর একটি পাঞ্জাবি মেয়ে সায়নের সাথে পরিচয় হয়। ওরা একদম পিঠোপিঠি দুই বোন, টুইন্সের মতো তাদের বেড়ে ওঠা, সুমন আর সায়ন। তো এই সুমনকে দীর্ঘ 15 বছর বাদে প্রায় সুস্মিতা খুঁজে পায় এবং সুমনের সাথে যে ছেলেটির বিয়ে হয়েছিল, সুস্মিতারা তাকে চিনতো কলকাতায় থাকাকালীন। একদম বিয়ে দিয়ে ওদের কালীঘাটে ওই বিবাহ অনুষ্ঠানটা কমপ্লিট হয়েছিল, কারণ তমজিৎ কিন্তু ছিল হচ্ছে বাঙালি। হ্যাঁ, তো যাই হোক, কালীঘাটে বিয়ে থার পর আগেই রেজিস্ট্রি হয়ে গেছিলো ওদেরকে একটি ভাড়া বাড়িতে এরা কিন্তু তুলে দিয়ে এসেছিল। তার 6 মাস বাদে সুস্মিতার বিয়ে হয়ে যায় এবং বিয়ের পর ব্যাঙ্গালোর চলে আসা, পরবর্তী সময় বিভিন্ন ধরনের কাজের সাথে যুক্ত হয়ে পড়া এবং কনসিভ করা, তার ছেলেকে নিয়ে ব্যস্ততা, এই সবের মধ্যে দিয়ে 15টা বছর যেন মানে সুন্দরভাবে, সেই বলে না হাতের ফাঁক দিয়ে গলে যায়, সেরমভাবে গলে যায়। তো এই ভিডিওটি গতদিন পোস্ট করেছিলাম, আর তাতে কিন্তু আপনাদের প্রচুর সাড়া পেয়েছি, আপনাদের ভালো লেগেছে। অনেকে অনেক কথাও বলছেন, লিখছেন। আমি যতটা সম্ভব চেষ্টা করেছি উত্তর দেওয়ার, এখনও অনেকেরই উত্তর হয়তো দিতে পারিনি, তো টুকটুক করে দেব। আর একজন দাদাভাই তিনি লিখেছেন যে আপনি সাসপেন্স রেখে ঘটনাটি বলছেন, তা আমি ওনাকে উত্তর দিয়েছি যে না, সাসপেন্স রেখে বলছি ঠিকই কথা, যেটা আমার এটা ঘটনাটি শুনে ভয় লেগেছে সেটাই আপনাদের সামনে বলেছি। আর আমি সাধারণত 2 দিন বাদে বা কখনো 3 দিন বাদেও হয়ে যায়, আবার খুব যদি সংসারে ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়ি সেটা 4 দিন 5 দিনও হয়ে যায়। এরমভাবেই আমি ভিডিও দিই। তা ওনার ওই দাদাভাই, বা তিনি আমার ভাই না দাদাভাই জানি না, ওনার বক্তব্য যে আমি বোধহয় পরবর্তী ঘটনাটা খুঁজে বার করি, তারপরে আবার ভিডিও শ্যুট করি। ব্যাপারটা তা নয়, ঘটনার খোঁজ তো চলতেই থাকে। আর আপনারা সাবস্ক্রাইবাররা যারা নাম প্রকাশে অনিচ্ছুক, তারা এগিয়ে আসছেন বলেই আমি বলতে পারছি। আর এই যেমন 2 দিন আগে এক দাদাভাই আমায় ফোন করেছিলেন, উনি উড়িষ্যার বর্ডার থেকে, বাংলা উড়িষ্যার বর্ডার থেকে ফোন করেছিলেন। উনি বলেছেন কিছু ঘটনা দেবেন, তো যদি পাই তখন তার নাম সামনে আনবো। এই রকম, আমি তো নিজে তো রাইটার নই যে আমি লিখে ফেলবো এবং লিখে ফেলে রোজ দিন এসে বলতে পারবো। অনেক ইউটিউবাররা তো এই ভৌতিক ঘটনা বলেন প্রায় রোজ দিনই বলছেন, 2 দিন ছাড়া ছাড়া, 1 দিন ছাড়া ছাড়াই তারা বলছেন। আমার মাথায় ঢোকে না তারা এত ঘটনা কোথা থেকে পাচ্ছেন। হ্যাঁ, আর আমি একটা জিনিস লক্ষ্য করবেন, আমি কোথা থেকে ঘটনাটা পেয়েছি না, আমি চেষ্টা করি বলার, জানানোর চেষ্টা করি। আমার কিন্তু কোনো সেটার প্রয়োজন পড়ে না, আমার কোনো দায় নেই যে বলতেই হবে, এমন তো কোনো ব্যাপার নেই। আপনারা ঘটনা শুনতে বসেছেন, আমি ঘটনা বলতে বসেছি। আমি কোথা থেকে পেলাম না পেলাম কেন আমি জানাবো, কিন্তু আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করি, আপনারা জানুন। কিন্তু তারা প্রতিনিয়ত, তারা কিন্তু কোথা থেকে পাচ্ছে না পাচ্ছে, আমার কাছে একটা ঘটনা এসছে আমি বলা শুরু করছি, এইভাবে তারা বলছেন। কিন্তু অবাক লাগে। হ্যাঁ, বা অনেকে আবার নাম নিয়েও বলছেন যে এত ঘটনা তারা প্রতিনিয়ত পায়, হয়তো খুব পপুলার তারা, ওই জন্যই পাচ্ছে, এটাই মনে করি। তো চলুন, বৃথা সময় নষ্ট করা উচিত নয়, কারণ আমি এই যে আপনাদের সাথে 2-4টে কথা বলি, বকবক করি, এটাও আবার অনেকের রাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আজকে ওই ঘটনাটাই পুনরাবৃত্তি করছি। তো লাস্টে যখন এই সুস্মিতা এত দিন বাদে যখন সুমনকে প্রশ্ন করলো তমর কি খবর, তখন সে বলল কিন্তু আজকে বছর 4 হলো তমজিৎ আর নেই।
তা সুস্মিতা প্রথমে ভেবেছিল যে ওদের বোধহয় ডিভোর্স হয়ে গেছে, বনিবনার অভাব, সেরকমই ভেবেছিল, যে এত চেষ্টা চরিত্র করে যে হাতটা ধরলে সেই হাতটা তুমি ছেড়ে দিলে, এরমভাবে বলেছিল। কিন্তু উল্টে কিন্তু সুমন বলল, আরে না না, তমজিৎ পৃথিবীর কোথাও নেই। তা সুস্মিতা যেটা বারবার বলেছে যে ওই মুহূর্তে আমি এটা রিয়েলাইজ করতে পারছিলাম না যে তমজিৎ পৃথিবীর কোথাও নেই, কারণ তমজিৎ আমাদের থেকে খুব একটা বড় না। তো সেক্ষেত্রে সে তার কি হলো, যখন সে জিজ্ঞাসা করছে বলছে, তখন সুমন বলল যে তাকে ভূতে মেরে ফেলেছে। এবার চিন্তা করে দেখুন, এটা 2025, একদম প্রপার কলকাতায় থেকে এই রকম একটা ঘটনা যে ভূতে মেরে ফেলেছে, হ্যাঁ, ওয়াইফ বলছে হাজব্যান্ড সম্পর্কে, সে তো মিথ্যে বলবে না, ভুল বলবে না, তো এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, তো এটাই ও ভেবে পাচ্ছিলাম না যে কিভাবে কি হলো। তখন ও বলে যে তুই আমায় পুরো ঘটনাটা খুলে বল। তখন সুমন ঘটনাটি বলা শুরু করে। তখন সুমন বলে সুস্মিতাকে যে তোরা তো আমাদের বিয়ের পর তোরা একটা আমাদের বাড়িতে ঢুকিয়ে দিয়ে গেলি, তোর মনে আছে? তখন সুস্মিতা বলে হ্যাঁ মনে আছে। বলছে যে আমরা ওই বাড়িটাতে খুব বেশি দিন থাকতে পারিনি, কারণ বাড়িওয়ালা ঠিক কিন্তু আমাদের পছন্দ করছিলেন না এই কারণে। সুমন বলে তুই তো জানিস যে তমর বাড়িতে বা আমার বাড়িতে যেহেতু কেউ ব্যাপারটা এই বিয়েটা মেনে নেয়নি, কাজেই বাড়ির লোকেরা সেভাবে কিন্তু যাতায়াত করতো না। আমাদের বড় ভরসার জায়গা ছিল আমাদের বন্ধু বান্ধবেরা, আর আমাদের এই মানে ফ্যামিলিটায় যেহেতু কোনো বড় মানুষজন সেভাবে ছিলেন না, সেহেতু এরা কিন্তু বন্ধু বান্ধবেরা বেশ অবাধেই কিন্তু বিচরণ করতো বা যাতায়াত করতো। এইটা কিন্তু বাড়িওয়ালা বা বাড়িওয়ালি মেনে নিতে পারছিল না। কিন্তু এরা তো দুটো ছেলে মেয়ে নতুন বিয়ে করেছে, এদের বাবা মা কেউ কিছু মেনে টেনে নেয়নি, তারা বাড়ির লোকেরা কেউ আসতে যাচ্ছে না, বন্ধু বান্ধবরাই আসছে যাচ্ছে, তারাই অলভরসার জায়গা। তো যাই হোক, কিন্তু বাড়িওয়ালি এটা ঠিক ভালোভাবে মেনে নিতে পারছিল না। বলছে আমাদের কিছু বলেনি, কিন্তু আমরা নিজেরা রিয়েলাইজ করছিলাম যে এখানে আমরা থাকতে পারবো না। তো মোটামুটি আমরা চেয়েছিলাম 1.5 বছর, যখন 1.5 বছরের মাথায় আমরা উঠে যাই, কিন্তু ওই খোঁজাখুঁজি এই সমস্ত করতে করতে 2 বছর মতো হয়ে যায় আমাদের অন্য জায়গায় শিফট করতে। এবার সুমন যেটা বলেছে সুস্মিতা আমায় বলেছে যে জায়গাটা যেখানে ওরা পরবর্তী দিনে শিফট করে, যে একটা ফ্ল্যাটে, সেই ফ্ল্যাটটা কিন্তু একদম প্রপার কলকাতায়। আর কিন্তু নামটা সুস্মিতা জানাতে বারণ করেছে এই কারণে, ওই জায়গাটার একদম কাছেই থানা, যেহেতু এটা একটা পুলিশ কেস হয়ে গিয়েছিল, সেহেতু থানার নামটা তো উঠে আসবে, জায়গাটা বললেই থানার নামটা বুঝতেই পারবেন, ওই জন্য জায়গাটা আমি হাইড করে যাচ্ছি। কিন্তু মধ্য কলকাতার একদম মধ্য কলকাতাতেই কিন্তু একটা পপুলার জায়গায় রাস্তার ধারে এই হচ্ছে 3 তলা বাড়িটা বা ফ্ল্যাটটা। এই 1 তলাটায় ছিল 3টে দোকান, 2 তলাটায় এরা ভাড়া নিয়েছিল এই সুমন আর তম, আর 3 তলাটা ছিল ফাঁকা। এবার এমন কিছু আহামরি ফ্ল্যাট নয়, একটা টয়লেট, একটা ব্যালকনি, একটা ড্রয়িং রুম আর একটা রুম, আহামরি কিচ্ছু নয়, মোটামুটি। কিন্তু ফ্ল্যাটটা ছিল 3 তলা, 2 তলাটায় ওরা হাজব্যান্ড ওয়াইফ থাকতো। তো ওরা তো ওখানে এলো, ওই বাড়িতে আসলো, নতুন বাড়িতে আর কি, নতুন ফ্ল্যাটে। কিন্তু নতুন ফ্ল্যাটে আসার পর থেকে ওদের মধ্যে না একটু যেন মনোমালিন্য শুরু হয়ে গেল। হ্যাঁ, কিটিমিটি, একটু অশান্তি, এই ব্যাপারগুলো চলতে লাগলো, মনোমালিন্য। তো এরম চলতে চলতে তম কিন্তু ওর বাড়ির সাথে না একটু যোগাযোগ করার চেষ্টা করেছিল। তো তমর বাড়ি থেকে বলে দেওয়া হয় যে তুমি যদি তোমার বাড়ির দরজা তোমার জন্য খোলা, কিন্তু সুমনকে আমরা মেনে নেব না, হ্যাঁ, তুমি যদি চাও তুমি বাড়ি আসতে পারো। তো যাই হোক, এবারে একদিন যখন ওই রাগারাগি একটু টুকটাক হচ্ছে, তখন কিন্তু সুমনকে তম এই কথাটা বলে দিয়েছিল যে আমার বাড়ির লোক এই কথা বলেছে।
তো স্বাভাবিক ব্যাপার, যেখানে মেয়েটির বাড়ির লোকজনও মেনে নেয়নি, বাবা মেনে নেয়নি, সেহেতু তার মনের মধ্যে একটা ভয় তৈরি হয়ে গেছিল যে কোন দিন তম ওকে ছেড়ে চলে যাবে। হ্যাঁ, তো এই একটা ভয় তৈরি হয়ে যাওয়ার জন্য ও কিন্তু মানে চুপচাপ, আর ওসব ঝুট ঝামেলার মধ্যে না থেকে সুমন একটু চুপচাপই হয়ে গিয়েছিল। তো যাই হোক, সকালবেলা মানে ওরা কি করতো, সকালবেলা রান্না করে খাওয়া দাওয়া করে তো ওরা দুজনে অফিস চলে যেত, আর রাত্রিবেলাকার যে তরকারিটা, সেই তরকারিটা না ওরা রান্না করে রেখে দিত। সেটা কোনোদিনও ডিম রান্না করে রাখা থাকতো, কোনোদিনও মাংস রান্না করে রাখা থাকতো, মাছ রান্না করে রাখা থাকতো। ওরা এসে খুব ক্লান্ত হয়ে যেত, তো সারাদিন পরিশ্রান্ত, দুজনেই অফিস করে ফেরে, ওরা ওই ভাত বা রুটি করে নিত, নিয়ে ওরা খেয়ে নিত। কিন্তু কিছুদিন যাবৎ কিন্তু ওরা একটা জিনিস লক্ষ্য করে, সুমন লক্ষ্য করে যে যখন ডিমটা রান্না করে যায়, এসে কিন্তু সেই ডিমের মধ্যে ঝোল আলু খালি পড়ে থাকে, ডিমটা থাকে না। বা যখন মাংসটা রান্না করে যায়, তখন কিন্তু এসে দেখে যে ওই ঝোল আলু মাংসের পড়ে রয়েছে, কিন্তু এক টুকরো মাংস তার মধ্যে নেই। তো কিন্তু মাছটা যখন ও যেদিন মাছ রেখে যেত, মাছটা কিন্তু ইনট্যাক্ট সেইভাবেই কিন্তু থাকতো, কোনো অসুবিধা ছিল না। তা সুমন ভাবতো যে আমি যখন অফিস থেকে ফিরে ফ্রেশ হতে যাই বাথরুমে, সেই সময়টায় তম এগুলো খেয়ে নেয়। খেয়ে নিয়ে ও ঝগড়া লাগাবার একটা তাল খুঁজছে, এই ঝগড়া হলে পরে ও বলবে আমি বাড়ি চলে যাচ্ছি। ওই জন্য ও দাঁতে দাঁত চেপে কিন্তু ব্যাপারটা সহ্য করতো। এবার সহ্য করতো, এবার মনে মনে ভাবতো যে এইটুকু সময়ের মধ্যে তম ডিমটা খেয়ে নিতে পারে। হ্যাঁ, দুটো ডিম খেয়ে নিল, কিন্তু মাংসগুলো যে খাচ্ছে, খুব কম করে মিনিমাম 250 মাংসও তো আনা হতো, মাংসের হাড়গুলো কোথায় গেল? হ্যাঁ, সেগুলোও খেয়ে নিচ্ছে। এইরকম ওর মনের মধ্যে একটা দোলাচল হতো, কিন্তু ও দাঁতে দাঁত চিপে কিন্তু এগুলো সহ্য করতো। কারণ অফিস ঠেঙিয়ে এসে একটা মেয়ে, বুঝতেই পারছেন তার কতটা পরিশ্রান্ত সে, তারপরে রান্না করে যাচ্ছে, এসে দেখছে ডিম মাংস কিছু নেই, মাছ থাকলে মাছটা কিন্তু থাকছে। তো ও কি করতো, ওই এসে হয়তো দেখছে ডিমের ঝোল রয়েছে, আলু রয়েছে, এরকম রয়েছে, ও অমলেট করে ওই ঝোলের মধ্যে দিয়ে ফুটিয়ে দিয়ে দিত। বা কখনো হয়তো মাংসর ঝোল আলু রয়েছে, ও সয়াবিন সেদ্ধ করে কোনো রকমে একটু সাঁতলে টাতলে ওটা ঝোলে দিয়ে ফুটিয়ে দিত। তো এটা দেখতে 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 তমও লক্ষ্য করছিল, কিন্তু তম কিছু বলছিল না। কিন্তু একটা দিন আর না পেরে তম কিন্তু বউকে বলে আর কি, যে তুমি কি চাইছো, কি করতে চাইছো? আমি দেখছি যে সকালে তুমি ডিম রান্না করে যাচ্ছ, তুমি মাংস রান্না করে যাচ্ছ, তুমি রাত্রে এসে এই নয় তুমি খেয়ে নিচ্ছ, তুমিও আমার সাথে বসে সেই সয়াবিন দিয়েই ভাত খাচ্ছ, বা ডিমের অমলেট দিয়ে ভাত খাচ্ছ, কিন্তু এগুলো যাচ্ছে কোথায়? তখন মিসেস যে সে বলে যে কি যাচ্ছে কোথায়, মানে তুমিই তো খেয়ে নিচ্ছ। বলছে আমি খেয়ে নিচ্ছি? বলছে হ্যাঁ নিশ্চয়ই তুমি খেয়ে নিচ্ছ, আর তোমাকে আমি বলছি না, কারণ তুমি তো বললেই তুমি বাড়ি চলে যাবে, ওই ভয়ে আমি বলছি না, আমি সহ্য করছি। বলছে দেখো, আমার বাড়ির লোক বললে কি হয়েছে, তোমাকে কি এতদিন থেকে আমাকে হলো, আমাকে এইটাই তোমার মনে হলো যে এতগুলো দিন একসঙ্গে থাকলাম, তোমার হাত ছেড়ে আমি চলে যাব? আমি যদি কোনোদিনও বাড়ি যাই, আমি তোমাকে নিয়েই যাব। তো এই কথাটা শোনার পর সুমন একটু আশ্বস্ত হলো, এবং দুজনের যে একটা কি বলবো, দুজনের দুদিক থেকে একটু বরফটা গললো, বা তাদের মধ্যে আবার আগের মতো সেই স্বাভাবিক সম্পর্কটা ফিরে আসলো, যে না, তম কিন্তু আবার হাত ছাড়বে না। তো তখন ও তমকে বলল যে এরকম এরকম ঘটনা ঘটছে। তো যাই হোক, এরপরে ওরা দুজনে প্ল্যান করে, বলে মানে সুমন বলে, সুমনের তো আমি বলেইছি শুরুর থেকে যে সব ব্যাপারে একটু তাড়াহুড়ো, তখন বিয়ের বছর 3 হয়েছে। তো সুমন বলে যে দেখো, এবার আমাদের ফ্যামিলি প্ল্যানিং করা উচিত। হ্যাঁ, তো কিন্তু আমাদের যা স্যালারি, যা স্ট্রাকচার, তাতে কিন্তু আমরা চালাতে পারবো না, কারণ কল সেন্টারে কাজ করতো বলেইছিলাম।
তো আমাদের এবার কম্পিটিটিভ যে এক্সামগুলো হয় সেগুলো দিতে হবে। তখন তমও রাজি হয়ে যায়। তো ওরা কি করতো, অফিসে হাড় ভাঙা খাটনি দুজনে, যাই হোক খেটে টেটে আসতো, এসে তাড়াতাড়ি করে 11টা সাড়ে 11টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওরা কিন্তু প্রায় 1টা 2টো অবধি দুজনে মিলে কিন্তু স্টাডি করতো। তো তম আর ও সুমান দুজনে কিন্তু এক ঘরে পড়তে পারতো না। অধিকাংশ সময় তম কিন্তু ঘরের মধ্যে থেকে পড়াশোনা করতো, আর ও কিন্তু বেরিয়ে আসতো। সুমান বেরিয়ে এসে ওই ডাইনিং টেবিলটায় বসে, ওই বললাম যে বারান্দাটা, সেই বারান্দায় ডাইনিং টেবিলটা পাতা ছিল, ওই বারান্দায় ডাইনিং টেবিলের ওপর যেখানে আর কি রান্না করে ও ঢাকা দিয়ে রাখতো, তো ওই টেবিলটার ওপর বসে কিন্তু ও পড়াশোনা করতো। তখন তো রাত্রে খাবারও খাওয়া হয়েছে, তো ওই টেবিলটার ওপর বসে বসে পড়তো। তো ওই রকম একদিন ও পড়ছিল। তো পড়তে পড়তে ও, আর একটু আপনাদের বর্ণনা দিয়েছি, যে ব্যালকনিটা বললাম যেখানে ডাইনিং টেবিলটা পাতা ছিল, ওর সামনেটা পুরো গ্রিল ছিল। এই নয় যে কোনো কভার করা কিছু ব্যাপার ছিল, তা কিন্তু নয়, বৃষ্টি ঢুকে আসতো। তো ওরা ওখানটা কোনোভাবে আর কি তখন বৃষ্টি বর্ষার সময় একটু কিছু একটা দিয়ে নিত। তো ওই রকম ও যখন পড়ছে, আর বাইরে তো গ্রিল, ও পরিষ্কার দেখতে পেয়েছে যে একটা সুন্দর মুখ, একটা কোমল একটা সুন্দর মুখ, একটা ছেলে ওই গ্রিলের ওপারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক দৃষ্টে ওর দিকে তাকিয়ে আছে। তো এটা দেখে ও প্রথমে ভেবেছে ও নিচে ওই দোকানে এসছে, কোনো ছেলে সে তাকিয়ে রয়েছে। তারপরেই ওর মনে পড়েছে, আরে বাইরে তো কিছু নেই, আমি তো দোতলায় রয়েছি, দোকান ঘরগুলো তো একতলায়, তাহলে ছেলেটা ওখানে এলো কি করে? এইটা দেখেই ও কিন্তু মানে চোখটা দিয়ে মানে এই কথাটা ভেবে নিয়ে আবার যখন মুখটা তুলেছে তখন তো আর ছেলেটা নেই, কিন্তু সে প্রচণ্ড ভয় পেয়ে গেছে। সুমান ভয় পেয়ে গিয়ে চিৎকার করে তমকে ডেকেছে। এবার তম কিন্তু এসব ব্যাপারে ভয়ঙ্কর ভীতু, কিন্তু সেদিনকে সুমানের এই কথাটা শুনে বলছে, এই তোমার পেট গরম হয়ে গেছে, তোমার পড়তে হবে না, তুমি যাও ঘরে গিয়ে শুয়ে পড়ো। কিন্তু সুমান কিন্তু কিছুতেই তমকে বিশ্বাস করাতে পারেনি। তারপরে যাই হোক, পরের দিন সকালে উঠে ও কাজ করছে, রান্না করছে, সব সময় কিন্তু ওই ছেলেটার কথা ওর মনে পড়ছে। তা ও ওই খুব ভালো না স্কাল্পচার আর্টটা, মানে আর্টিস্ট ছিল। তো ও কিন্তু ওই ছেলেটার যে মুখটা, সুন্দর একটা কোমল মুখ, সেটা কিন্তু ও এঁকে ফেলেছিল ওর খাতার পেছনের পেজে। তা দিন তো এভাবেই কাটছিল। তো হঠাৎ আর সায়নের সাথে বা সুমনের মার সাথে পরবর্তী সময় কিন্তু সুমন কথা বলতো, কিন্তু ওর বাবার সাথে তো কোনোদিনই কথা হয়নি। তো একদিন সুমনের মা ফোন করে সুমনকে বলে যে, শোন না, তোকে দীর্ঘদিন, মানে 3 বছরের বেশি হয়ে গেছে তখন বিয়ে হয়েছে, অনেক দিন পাপা দেখেনি, তো তুই এক কাজ কর, তুই এসে একটু ঘুরে যা, তোর পাপার মনটাও নরম হয়ে গেছে অনেক দিন তোকে না দেখতে পেয়ে, তুই আয়, এসে একটুখানি ঘুরে যা, 2 দিন অন্তত এখানে থেকে তারপর বাড়ি যা। তো সুমন বলে যে, তাই? বলছে, হ্যাঁ আমি বুঝিয়েছি, এখন অনেকটাই তোর পাপার মনটা নরম হয়ে গেছে, তুই এসে 2দিনের জন্য থেকে যা। তখন সুমন বলে, আমি কি তমকে নিয়ে যাব? তখন মা বলে যে, দেখ তমকে এখন নিয়ে আসিস না, কারণ এখন নিয়ে আসলে ব্যাপারটা ভালো হবে না। আমরা পুরো ওকে অফিসিয়ালি যেভাবে, মানে জামাইকে আদর করে যেভাবে নিয়ে যাওয়া হয়, সেই রেসপেক্ট দিয়ে আমরা নিয়ে আসবো ওকে। তুই এখন 2টো দিন এসে থেকে যা, তাহলে তোর বাবার মনটা আরো নরম হয়ে যাবে, তুই ভালো আছিস দেখবে, স্বাভাবিক বাবা মা যেটা চায়। তো সেই মতো সুমন কিন্তু তমকে বলে যে, আমি ভাবছি 2দিন বাপের বাড়িতে কাটিয়ে আসি, মা এরম ফোন করেছিল। তো তমর কিন্তু খুব একটা ইচ্ছে ছিল না, কারণ যেহেতু বিয়ের পর থেকে একসাথে দুজনে রয়েছে, কেউ কাউকে কোনোদিনও ছেড়ে থাকেনি। কিন্তু কি করবে, একটা মেয়ে এতদিন বাবা মার কাছে যায় না। হ্যাঁ, তো ঠিক আছে, তম বলে যে হ্যাঁ ঠিক আছে, যাও তাহলে ঘুরে এসো। তো ওর বাপের বাড়িতে সুমন চলে আসে। এবার দুজনে তো যাই হোক, অফিস থেকে সুমন বাপের বাড়িতে চলে আসে, ও তো ওখানে চলে যায় নিজের বাড়িতে, তমজিৎ। তো ওখানে গিয়ে রাত্রিবেলা তম ফোন করে যে, দেখো আমার না ভালো লাগছে না। তখন বলছে যে, সুমন বলল, ভালো না লাগাটাই স্বাভাবিক। বলছে, না আমার যেন মনে হচ্ছে যে আমি ছাড়াও অন্য কেউ একজন রয়েছে। তো সুমন তখন বলে যে, দেখো আমরা এতদিন কেউ কাউকে ছেড়ে থাকিনি, তা আজকে তুমি একা আছো, ওই জন্যই এরকম তোমার মনে হচ্ছে। ও কোনো ব্যাপার না, কাল তো অফিসে দেখাই হচ্ছে, আর
কোনো অসুবিধা হবে না, তুমি তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ো। তো তমজিৎ কিছুক্ষণ পড়াশোনা করে টোরে নিয়ে তারপরে সেদিনের রাত্রিটা ঘুমিয়ে পড়ে। তো পরের দিন যখন অফিসে দেখা হয় তখন কিন্তু তমজিৎ বলে যে সুমন চলে চলো। তা সুমন বলে এতদিন বাদে এসছি, একটা রাত্রি মাত্র কাটিয়েছি আর একটা দিনের ব্যাপার, তো আজকের দিনটা একটু কাটিয়ে নিই, না হলে তারাই বা কি ভাববে, কালকেই তো অফিস থেকে, কালকে অফিসে দেখা হবে, অফিস থেকে তো বাড়ি চলে যাব। তো ঠিক আছে, তমজিৎ সেই মতো ইয়ে করলো। আর ওরা কি করেছিল, ওরা কিন্তু এর মধ্যে একটা ফ্রিজ কিনেছিল। তো ফ্রিজের মধ্যে ওই মাংস, ডিম এগুলো রেখে রেখে রান্না করে ওরা বেরিয়ে যেত। আর সেই কিন্তু ফ্রিজের মধ্যে থেকেও বাটি একই জায়গায় বসানো আছে যেখানে বসিয়ে রেখে গেছে, তার মধ্যে থেকেও কিন্তু ওই মাংস, ডিম এগুলো কিন্তু উধাও হয়ে যেত। তো এইটা মানে কাকে বলবে, নিজেরা বলতো। আর তম কিন্তু হেসে ব্যাপারটা উড়িয়ে দিত। হ্যাঁ, তম বিশ্বাস করতে চাইতো না, কিন্তু কাকেই বা বলবে আর কিছু। আর ও যেটা সুস্মিতাকে জানিয়েছে সুমন, যে তুই জানিস না, আমি যখন রান্নাঘরে রান্না করতাম, হয়তো বেসিনে আমি বাসন টাসন ধুচ্ছি বা কোনো সবজি টবজি ধুচ্ছি, আমি যখন তাকালাম আমি কিন্তু পরিষ্কার বুঝতে পারতাম যে সিলিন্ডারের ওই জায়গাটায় গুটিসুটি মেরে অন্ধকার মতো জায়গাটায় ওই ছেলেটা কিন্তু বসে আছে। আর ওই ছেলেটা আর চোখে আমায় দেখছে, আর আমিও আর চোখে ওকে দেখতাম। বলছে এমন আমি হ্যাবিচুয়েটেড হয়ে যেতাম বা হয়ে গেছিলাম, আমি জানতাম যে যে কোনো জায়গায়, বাড়ির যে কোনো জায়গায় এই ছেলেটাকে আমি দেখতে পাবো। এটা আমি তমকে কিন্তু বারবার বলেছি, কিন্তু তম কিন্তু কোনো রকম ব্যাপারটাকে ভ্রুক্ষেপ করেনি, গুরুত্ব দেয়নি। তো এইভাবে তো দিনটা কাটে। তো পরদিনও তম ফোন করে বলে যে দেখো, আমি অন্য কারোর উপস্থিতি ফিল করছি, হ্যাঁ আমার ভালো লাগছে না একদম। তো তখন সুমন বলে যে হ্যাঁ ভালো না লাগাটাই স্বাভাবিক, যেটা বলে আর কি, যে আমরা তো একসাথে থাকি, আমি নেই বলি তোমার ভালো লাগছে না, চিন্তা কেন করছো, কাল তো অফিসে দেখা হচ্ছে, তারপরেই তো আমি বাড়ি চলে যাব, এরকম বলে টলে। তো তম ওই খুব সম্ভবত পড়তে পড়তে, ওরা পড়াশোনা করতো, পড়তে পড়তে ও স্মোক করার জন্য ওই বাইরে ডাইনিং টেবিলে এসে বসে। তো সেই সময় ও কিন্তু হঠাৎ করে দেখে যে সেই একটা সুন্দর একটা কোমল মুখ ওই গ্রিলের বাইরে দিয়ে একটা কর্নার থেকে ওকে একভাবে দেখছে। তো ও তো তম ছিল প্রচণ্ড ভীতু, আপনাদের বলেছি আমি আগে। ও কিন্তু ভয় টয় পেয়ে গিয়ে ইয়েকে ফোন করে, সুমনকে ফোন করে যে সুমন, তুমি যে বলেছিলে ছেলেটার মুখ দেখতে পেয়েছো, আমিও কিন্তু দেখতে পেয়েছি, দেখো এই ছেলেটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দিকে দেখছে, কিন্তু বলো আমরা তো দোতলার ওপর, আর ও তো গ্রিলের বাইরে থেকে ওরকমভাবে দেখছে, ও দাঁড়িয়েছে কোথায়, কিভাবে দাঁড়িয়ে আছে। তখন সুমন বলে তুমি তাড়াতাড়ি ইয়েতে বেডরুমে চলে যাও, গিয়ে তুমি আমার ড্রয়িং খাতাটা খুলে একদম পৃষ্ঠা উল্টাতে উল্টাতে লাস্ট পেজে গিয়ে দেখো তো যে আমি ছবিটা যেটা এঁকেছি সেই ছবিটার মতো ছেলেটাকে তুমি দেখতে পেয়েছো কিনা। তো যাই হোক, ও ওই ছবিটা মানে খুঁজে বার করে এবং দেখে বলে যে একদম এই ছেলেটাকেই আমি দেখেছি। তখন বলে যে দেখো এত রাত হয়ে গেছে, এখন তো সম্ভব নয় ইয়ে করা, আমার যাওয়া, তুমি আজকের দিনটা কোনোভাবে ঘুমিয়ে পড়ো, কাল তো আমি চলেই যাচ্ছি। তো যাই হোক, ওই রাতটা তো কেটে যায়, পরদিন তো সুমন বাড়ি চলে যায়। এবার টুকটাক টুকটাক করে যেগুলো আর কি একটা অদ্ভুত একটা ফিলিংস হতো, বা ওই ছেলেটাকে ও যেখানে সেখানে দেখতে পেতো, বা খাবার দাবারগুলো ভ্যানিশ হয়ে যাচ্ছে, এইগুলো টুকটাক টুকটাক ব্যাপারগুলো কিন্তু চলছিলই। তো ও ওই ড্রয়িং খাতাটা নিয়ে ওই নিচে যে দোকান ঘরগুলো আছে, ওরা স্বামী স্ত্রী মিলে, যে দেখুন তো এই ছেলেটাকে চিনতে পারেন, এই ছেলেটাকে দেখেছেন কোথাও, আমরা এরকম দেখছি, বলতে পারেন এর সম্পর্কে কিছু। তো দোকানদাররা বিরক্ত হয় এবং বলে যে মানে পুরো এড়িয়ে যায়, না 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 এ কে, কোন ছেলে, একে আমরা চিনি না। তো তখন ওরা ঠিক করে যে বাড়িওয়ালাকে যখন ভাড়া দিতে যাবে তখন ওই খাতাটা নিয়ে যাবে। তো যথারীতি ওরা স্বামী স্ত্রী মিলে বাড়িওয়ালাকে ভাড়া দিতে যায়, এবং সেখানে গিয়ে পুরো ওই খাতাটা মেলে ধরে জিজ্ঞাসা করে যে এই ছেলেটাকে কি আপনি চেনেন, দেখেছেন কোথাও। তখন বাড়িওয়ালা কিন্তু ডিনাই করে না, বাড়িওয়ালা বলে হ্যাঁ। তখন বলে যে আচ্ছা এই ছেলেটা কে, আপনি চেনেন, বলছে হ্যাঁ আমার ছোট ছেলে তো। তখন বলছে যে তো ছোট ছেলে, আমরা তো এরকম দেখেছি, তো
এই ছেলেটি কি ব্যাপার। তখন বলেছে আরে আমার ছোট ছেলে এমবিএতে চান্স পায়নি বলে ও সুইসাইড করেছে। কিন্তু বাড়িওয়ালা যে ওই বাড়িটাতেই ছেলেটি সুইসাইড করেছে সেটা কিন্তু বলে না, সেটা কিন্তু লুকিয়ে যায়। তো যাই হোক, তারপরে ওরা ঠিক করে যে না, এরকমই যখন ব্যাপারটা হয়েছে যে এখানে ওখানে ওই ছেলেটাকে দেখতে পাচ্ছি আর ছেলেটা সুইসাইড করেছে, আমরা বাড়িটা চেঞ্জ করে নেব। কিন্তু ডেস্টিনি বলুন আর আর্থিক অবস্থাই বলুন, ওদের তো সেই ব্যাপারগুলো একটু কমাই ছিল। তো ওরা একটা ভদ্র ভালো পাড়ায়, হ্যাঁ, ভদ্রভাবে একটু বাঁচা যায় এরকম একটা বাড়ির কিন্তু ওরা হদিশ করলেও ওরা কিন্তু ওদের ক্ষমতা ছিল না সেটা পাওয়া। এতে এইভাবে কিন্তু ওদের দিনগুলো চলতে থাকে। তো একদিন তমর সাথে ওর একটা কিছু ব্যাপার নিয়ে প্রচণ্ড অশান্তি হয় এবং ও কিন্তু বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। এই নয় যে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে মানে ও আর ফিরবে না, ও কিন্তু রাগ টাগ করে ও বাপের বাড়ি চলে যায়। এবার বাপের বাড়ি এতদিন তো কোথাও যাওয়ার জায়গা ছিল না, এবার স্বামীর ওপর রাগ করে ও বাপের বাড়িতে চলে যায়। কিন্তু এটাই কিন্তু কাল হলো, যত কিছু ক্ষতি কিন্তু এরপরেই সুমনের জীবনে হয়ে গেল। তো যাই হোক, যখন চলে গেছে বাপের বাড়িতে, তম কিন্তু অনেকবার ওই রাতে কিন্তু ওকে ফোন করেছিল, অনেকবার, কিন্তু ও কিন্তু সুমন রাগের চোটে কিন্তু ফোনটা ধরেনি। তো পরদিন যখন ও অফিসে যায়, গিয়ে কিন্তু দেখে যে তম কিন্তু অফিসে আসেনি। এবার যেহেতু অফিসে ঢুকে গেছে, ও ফট করে বেরোতে পারে না, তখন ভাবে ঠিক আছে অফিসটা করে নিই, তারপরে তো সোজা বাড়িতেই যাব। তো অফিস থেকে অনেকবার ফোন করেছে, অফিস থেকে বেরিয়ে অনেকবার ফোন করেছে, মেসেজ করেছে, তম মেসেজও সিন করেনি বা ফোনও ধরেনি। তো যাই হোক, ও তো ওর ফিরতে ফিরতে রাত্রি 8টা সাড়ে 8টা বাজতো। ও ওইখানে গিয়ে দরজার কাছে গিয়ে অনেকবার ওর ফ্ল্যাটে বেল বাজায়, কিন্তু তম দরজা খোলে না। এবার ও আর না পেরে ওই ওই ফ্ল্যাটের সামনেটা বসেই কিন্তু এত হাড় ভাঙা খাটনি অফিসে, তারপরে মানে একটা স্ট্রেস থাকে তো টাকা পয়সা সব কিছু নিয়ে, ও কিন্তু ওইখানে বসে ঘুমিয়ে পড়ে। হ্যাঁ, এতটাই ও ক্লান্ত হয়ে পড়ে। সুমনের ঘুম ভাঙে ঠিক রাত 1:30 নাগাদ। ঘুম ভাঙার পর সে তো লক্ষ্য করে যে সিঁড়িতে সে বসে আছে, সিঁড়িতে আলো জ্বলছে, কোনো রকম অস্বাভাবিক কিছু সে দেখেনি সিঁড়িতে। সে প্রথমেই কিন্তু ওর বাবাকে ফোন করে যে পাপা এরকম এরকম ব্যাপার, আমি ওকে অফিস থেকে ফোন করার চেষ্টা করেছি, তমকে আমি মেসেজ করেছি, কোনো রকম সে মানে মেসেজ সিন করছে না বা ফোন রিসিভ করছে না। আমি এসে অফিস থেকে ফিরে এসে বেল দিচ্ছি, দরজা ধাক্কাচ্ছি, কোনো রকম ও কিছু আওয়াজ করছে না, ভেতর থেকে কোনো আওয়াজ পাচ্ছি না, আমি কী করি। তখন ওর বাবা বলেন যে তুমি পুলিশকে জানাও। তখন বলছে আমি পুলিশের নাম্বার বলছে তুমি 100-এ ডায়াল করো, 100-এ ডায়াল করে সবটুকু জানাও। তো 100, আর আমরা কিন্তু আসছি, আমরা এক্ষুনি আসছি। তো ও সুমন কিন্তু 100-এ ডায়াল করে এবং জানায়, পুলিশকে ফোন করে সব জানায়, পুলিশ চলে আসে এবং ওর বাবারা মানে ওর বাড়ির লোকও আসে, এসে নিয়ে দরজা পুরো ভাঙতে হয়, কারণ ভেতর থেকে দরজা লক করা। তম ভেতর থেকে দরজা লক করে রেখেছে। দরজা খুলে দেখা যায় যে বিছানা পাটি সব উলুঢুলু অবস্থা, হ্যাঁ, বালিশ ছুঁড়েছে মেঝেতে পড়ে, চাদর ছুঁড়েছে মেঝেতে পড়ে, আর খাটের ওপর সুমন্ত দৌড়িয়ে যায় কি হয়েছে দেখতে। গিয়ে দেখে বিস্ফারিত চোখে, মানে চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে, মানুষ ভয় পেলে যেরকম হয় সেইভাবে চিৎপাত হয়ে তম পড়ে আছে। হ্যাঁ, এবং ওর মৃত্যু হয়েছে প্রায় 24 ঘন্টা আগে, অর্থাৎ আগের দিন রাত্রি 3টে সাড়ে 3টে নাগাদ কিন্তু ও মারা গেছে, কি 2:30-3টে নাগাদ ও মারা গেছে। আর পরের দিন এই সময় তো দরজা ভেঙে তো পুলিশ ঢুকেছে। যাই হোক, আর সব থেকে বড় অদ্ভুত ব্যাপার সেটা হচ্ছে ওর ফোনে, মানে তমর ফোনে লাস্ট কিন্তু ওই সময় মানে ডেথ হওয়ার ঠিক আগ মুহূর্তের একটা কিন্তু ভিডিও পাওয়া গেছে, যে ভিডিওটায় দেখা যাচ্ছে যে তম বা তমজিৎ
পাগলের মতো বিছনা থেকে, এই সরে যা, তুমি আসবে না, তুমি আসছো কেন, ভয় দেখিও না, সরে যাও সরে যাও, এরকম করছে। আর বালিশ, জামা কাপড়, বই খাতা উন্মাদের মতো তার দিকে দিকে ছুঁড়ে মারছে। তাহলে ভিডিওটা করলো কে? দরজা তো ভেতর থেকে তমজিৎই বন্ধ রেখেছিল, তাহলে ভিডিওটা করলো কে? কেউ তো বাড়িতে আসতো না, তমজিতের দিক থেকে তো কেউ আসতো না, আর সুমন তো নিজের বাড়িতেই ছিল। হ্যাঁ, তো সরি, সুমন বাড়িতে ছিল না, সুমন বাড়িতে ছিল সেদিনকে ফিরবে, তার বাড়ি থেকেও কেউ আসেনি, কারণ দরজা ভেতর থেকে বন্ধ ছিল। তাহলে ভিডিওটা করলো কে? পুলিশ কিন্তু কোনো রকম কোনো ফিঙ্গারপ্রিন্ট পায়নি। একটা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা কিন্তু ঘটে গেল। এরপরে ঘটনাটা কিন্তু আরো মারাত্মক। সুস্মিতা যখন সুমনকে বলল যে তুই তাহলে এখন কোথায় রয়েছিস, তখন ও যে উত্তরটা দিল ফোনের এপার থেকে, সুস্মিতা আমায় বলেছে যে সোফিয়াতে আমি পুরো কেঁপে গেছি, এবং ইনফ্যাক্ট আমিও কিন্তু সেই রকমই অবস্থা। সুমন তখন বলল আমি তো ওই ফ্ল্যাটেই রয়েছি। তো তখন সুস্মিতা বলল যে তুই জানিস বাড়িওয়ালার ছেলেটা যে এমবিএতে চান্স পেল না, সে ওখানেই থেকে কিন্তু সুইসাইড করেছে, এরপরে তমও এইভাবে চলে গেল, তা তুই ওখানে পড়ে রয়েছিস কেন, তুই কেন বাপের বাড়ি চলে যাসনি? তখন সুমন বলল না আমি আর বাপের বাড়ি যাব না, আমি তো এখানে তমকে পাই। তো এই যে ঘটনাটা, এতটা ওর কথার মধ্যে অসঙ্গতি, হ্যাঁ, একদমই স্বাভাবিক নয়। তো তারপরে কিন্তু ও সমানে ওর আর তমজিতের একটা ছবি কিন্তু সুস্মিতাকে পাঠায়, এবং সমানে বলতে থাকে তমর লাস্ট ভিডিওটা তুই দেখবি, তমর লাস্ট ভিডিওটা দেখবি। সেই সময় কিন্তু সুস্মিতা আমাকে ফোন করে যে সোফিয়া আমি কী করব, আর ওর এক বান্ধবী মতো দিদির মতো আছে, তাকেও ফোন করে, এই দুজনের কাছেও ফোন করে। তা আমি সাথে সাথে বলি যে তুই সুমনকে ব্লক কর। তা ব্লক করা হয়েছে, সুমনকেও ব্লক করে দিয়েছে, কারণ ওর একটাই কথা যে এই দুজন মানুষ আমার খুব ভালো চায়। তা আমার কথা অনুযায়ী যে তোর লাস্ট ভিডিও দেখতে হবে না, আমাদের ঘটনা শোনানো দিয়ে কথা, সেটা আমি শুনিয়ে দেব, কিন্তু তোর জীবনে কোনো রকম কোনো ক্ষতি হোক এটা তো চাইতে পারবো না, ওই জন্য তোকে ভিডিও চাইতে হবে না, তাকে পাঠাতে হবে না, তুই ব্লক করে দে, আর কোনো কথা বলার দরকার নেই। এইবার কিন্তু সুস্মিতা যেটা করছে আপনাদের বলে রাখি, মানে এই ঘটনার যেন শেষ হয়েও শেষ হলো না। হ্যাঁ, কারণ এদিকে সুমন বলছে যে 4 বছর হলো তম মারা গেছে, ঠিক আছে, 4 বছর হলো মারা গেছে, কিন্তু এদিকে কিন্তু বলছে যে আবার 2 বছর হলো তম মারা গেছে। তা এই দুটোর ব্যাপার, মানে দুটো যে ব্যাপার, এই দুটোর মধ্যে তো কোনো লিঙ্ক নেই। একবার বলছে 4 বছর, বিয়ের পর 4 বছর ওরা একসঙ্গে ছিল, আবার এদিকে বলছে কিন্তু 2 বছর হলো তম মারা গেছে, কোনো লিঙ্ক নেই। তো যাই হোক, ও এখন সুস্মিতা এখন কিন্তু সায়নের খোঁজ চালাচ্ছে, যদি কোনোভাবে খোঁজ পাওয়া যায়, বা কলকাতায় ওর বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছ থেকে সায়নের ফোন নাম্বার জোগাড় করার চেষ্টা করেছে। তো ও আমায় যেটা বলেছে যে দিদি আমি যদি জোগাড় করতে পারি ফোন নাম্বারটা, তবেই কিন্তু আমি পুরো ঘটনাটা আরও ভালোভাবে নিজে জানতে পারবো, বা আপনাকে আমি ঘটনাটা বলবো, যাতে আপনি আপনার ভিউয়ারদেরকে বলতে পারেন। তো আজকের এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো, হ্যাঁ, অবশ্যই জানাবেন। আমার তো মানে প্রচণ্ড ভয় লেগেছে, প্রচণ্ড, যে একটা ছেলে যাকে দেখা যাচ্ছে, হ্যাঁ, খোদ কলকাতার বুকে একটি ফ্ল্যাটে দেখা যাচ্ছে, আর তার থেকেও দেখা যাচ্ছে ঠিক আছে কলকাতার কি কোনো বাড়ি ভৌতিক নেই, নিশ্চয়ই আছে, কিন্তু সবথেকে যেটা ভয়ঙ্কর ব্যাপার, বন্ধ ঘরের মধ্যে ওই ভিডিওটি তাহলে করলো কে? তম শেষ সময়ের ভিডিওটি, মানে মৃত্যুর জাস্ট আগে সে কি করছিল সেই ভিডিওটি করলো কে? তো আজকের ঘটনাটি যদি ভালো লাগে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার মাঝে একটু শেয়ার করে দেবেন প্লিজ।
আর নতুন বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমায় শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই কিন্তু বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন, তাহলে আমার বলা যে কোনো ভিডিও নোটিফিকেশান চটজলদি আপনারা পেয়ে যাবেন। আর কি বলবো, সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। নমস্কার।